একটু কল্পনা করা যাক, ধরুন একজন তুখর গোয়েন্দা একটি অপরাধের তদন্ত করছেন, কিন্তু তার তদন্তের ধরনটা একেবারেই অদ্ভুত। অদ্ভুত বলতে মানে ঠিক কি রকম অদ্ভুত? মানে তিনি কেবল ক্লুগুলো যে ক্রমানুসারে মাটিতে পড়ে আছে, ঠিক সেই ক্রমানুসারে সেগুলো দেখছেন। সবচেয়ে বড় কথা হলো তিনি একবার সামনের দিকে এগিয়ে গেলে আর পেছন ফিরে তাকান না। ও আচ্ছা, তার মানে পেছনের প্রমাণগুলো সে আর যাচাই করে না। একদম তাই। কেবল সামনে কি আছে তার ভিত্তিতেই সে সিদ্ধান্তে পৌঁছায়। শুনতে পুরোপুরি অবাস্তব এবং হাস্যকর মনে হচ্ছে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মুহূর্তে যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের ইমেল লিখছে, কোড লিখছে বা প্রবন্ধ তৈরি করছে, সেগুলোর একটা বড় অংশ ঠিক এই অদ্ভুত গোয়েন্দার মতোই কাজ করে। হ্যাঁ, এটা একটা দারুণ অ্যানালজি, কারণ মডেলগুলো আসলেই এভাবেই কাজ করে। ঠিক। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য হল এই জাদুকরী প্রযুক্তির পেছনের বিজ্ঞানটাকে উন্মোচন করা। আমাদের সামনে আজকে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম এর আর্কিটেকচার, এদের ট্রেনিং পদ্ধতি এবং স্কেলিং নিয়ে লেখা একাধিক চমৎকার গবেষণাপত্র আর আর্টিকেলের একটি বিশাল স্তূপ। আর শ্রোতারা খেয়াল করবেন, আমরা প্রতিনিয়তই কিন্তু GPT-4, LLMA বা জেমিনির মতো নামগুলো খবরের শিরোনামে দেখছে। হ্যাঁ, কিন্তু এই চমকপ্রদ নামগুলোর পেছনের ইঞ্জিনটা আসলে কিভাবে কাজ করে, আজকের আলোচনার পর এই মডেলগুলো আর কোনো জাদুর বক্স মনে হবে না, বরং আমরা একটি পরিষ্কার মেন্টাল ম্যাপ বা রূপরেখা তৈরি করতে পারব। ঠিক আছে, চলুন বিষয়টি একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, শুরুতেই এই মেন্টাল ম্যাপের সবচেয়ে বড় বিভ্রমটি দূর করা প্রয়োজন বলে আমি মনে করি। খবরের কাগজে বা ইন্টারনেটে আমরা যখন LLM এর কথা পড়ি, তখন মনে হয় এগুলো সবই বুঝি এক ছাঁচে গড়া। কিন্তু এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর কোনো একক বা সরল শ্রেণীবিভাগ নেই। মানে একটার সাথে আরেকটার পার্থক্য আছে? অনেক পার্থক্য আছে, তবে আমাদের সোর্স মেটেরিয়ালগুলোর দিকে তাকালে একটি বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। এগুলোর প্রায় সবই দাঁড়িয়ে আছে ট্রান্সফর্মার আর্কিটেকচারের ওপর। আধুনিক এআই বিপ্লবের ভিত্তি হল এই ট্রান্সফর্মার। রাইট। আর এই আর্কিটেকচারকে মূলত 3টি প্রধান ভাগে ভাগ করা যায়, যার প্রতিটির ডিজাইন ভিন্ন, কাজ করার পদ্ধতি ভিন্ন এবং সীমাবদ্ধতাগুলো আলাদা। আর এর মধ্যেই লুকিয়ে আছে আপনার ওই অদ্ভুত গোয়েন্দা বা ডিকোডার অনলি মডেলের রহস্য। হ্যাঁ, এই ডিকোডার অনলি মডেলগুলোর কথাই সোর্সগুলোতে সবচেয়ে বেশি বলা হয়েছে। বর্তমানের আধুনিক মডেলগুলোর প্রায় ৮০%-এরও বেশি হচ্ছে এই ডিকোডার অনলি মডেল। একদম। মানে ওপেন এআই এর GPT-4ও কিংবা মেটার তৈরি বিশাল আকারের LLMA 3.1 সবগুলোই এই আর্কিটেকচার ব্যবহার করে। এগুলো মূলত অটো রিগ্রেসিভ প্রক্রিয়ায় কাজ করে। এই অটো রিগ্রেসিভ ব্যাপারটা আসলে সেই অদ্ভুত গোয়েন্দার মতোই। হ্যাঁ, কারণ এরা বাম থেকে ডানে একটির পর একটি শব্দ অনুমান করে বাক্য তৈরি করে। পেছনের দিকে তাকানোর কোনো সুযোগ এদের নেই। আচ্ছা, এর পেছনের লজিকটা কি? অটো রিগ্রেসিভ মেকানিজমের পেছনের গণিতটা বেশ চমকপ্রদ। মডেলটি আসলে কোনো বাক্য নিজে থেকে চিন্তা করে লেখে না। সে কেবল তার আগের শব্দগুলোর উপর ভিত্তি করে পরবর্তী সম্ভাব্য শব্দটি কি হতে পারে তার প্রবাবিলিটি বা গাণিতিক সম্ভাবনা বের করে। মানে অনেকটা আমাদের স্মার্টফোনের কিবোর্ডের অটো সাজেস্ট ফিচারের মতো। একদম ঠিক ধরেছেন, তবে সেটা বিলিয়ন গুণ বেশি শক্তিশালী। মডেলটিকে যখন ট্রিলিয়ন ট্রিলিয়ন টোকেন বা শব্দের অংশ দিয়ে ট্রেন করা হয়, তখন সে ভাষার একটা গাণিতিক প্যাটার্ন চিনে ফেলে। আর এখানেই সবচেয়ে অবাক করা বিষয়টা ঘটে। কি রকম? সোর্সগুলো দেখাচ্ছে এত বিপুল পরিমাণ ডেটা প্রসেস করার কারণে এই মডেলগুলোর মধ্যে রিজনিং বা যুক্তির মতো নতুন ক্ষমতার উদ্ভব হয়, যাকে গবেষণার ভাষায় বলা হচ্ছে ইমার্জেন্ট এবিলিটি। ওয়াও! তার মানে এদের মূল কাজ শুধু পরবর্তী শব্দ অনুমান করা হলেও বিশাল স্কেলে সেই কাজ করতে গিয়ে এরা জটিল গাণিতিক সমস্যার সমাধান বা কোডিংয়ের লজিকও ধরতে পারে। ঠিক তাই। আমি এই ডিকোডার অনলি মডেলগুলোকে একমন একজন লেখকের সাথেও তুলনা করতে পারি, যিনি টাইপরাইটারে বসে এক নিঃশ্বাসে একটি গল্প লিখে যাচ্ছেন। তিনি জানেন তার গল্পের ফ্লো কোন দিকে যাচ্ছে এবং তিনি দারুণ সাবলীলভাবে লিখে চলেছেন। হ্যাঁ, দারুণ উদাহরণ। কিন্তু এর একটা মারাত্মক সমস্যাও তো আছে। হ্যাঁ, যেহেতু সে শুধু পেছনের শব্দগুলো দেখছে, সে তো দ্বিমুখী কনটেক্সট বা বাক্যের পরের অংশে কি আছে তা বুঝতে পারে না। এ কারণে দীর্ঘ লেখার ক্ষেত্রে এরা অনেক সময় খেই হারিয়ে ফেলে। মানে কনটেক্সট ভুলে যায়। রাইট। একটা বিশাল প্যারাগ্রাফের শুরুতে কি বলেছিল তা ভুলে গিয়ে শেষে এমন কিছু লেখে যার কোনো অর্থই দাঁড়ায় না। মাঝে মাঝে তো সম্পূর্ণ ভুল তথ্য অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে দিয়ে বসে, যাকে আমরা হ্যালুসিনেশন বলি। হ্যাঁ, হ্যালুসিনেশনের মূল কারণই হলো এই একমুখী দৃষ্টি।
ডিকোডার অনলি মডেলগুলো ফ্লুয়েন্ট টেক্সট তৈরি করতে পারদর্শী হলেও গভীরভাবে পুরো একটি ডকুমেন্টের দ্বিমুখী অর্থ বা বাইডিরেকশনাল কনটেক্সট বোঝার ক্ষেত্রে এদের গঠনগত সীমাবদ্ধতা আছে। আচ্ছা। আর ঠিক এই শূন্যস্থানটি পূরণ করতেই আসে দ্বিতীয় ধরনটি, এনকোডার অনলি মডেল। এরা ডিকোডার অনলি মডেলের ঠিক বিপরীত। এরা কোনো নতুন টেক্সট তৈরি করতে পারে না বললেই চলে, কিন্তু এরা টেক্সট বিশ্লেষণে অসাধারণ দক্ষ। বুঝতে পেরেছি। এরা বাইডিরেকশনাল বা দ্বিমুখী অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে। একটি শব্দের অর্থ বোঝার জন্য এরা কেবল আগের শব্দ নয়, বরং বাক্যের পরের শব্দগুলো একই সাথে বিশ্লেষণ করে। গুগলের বার্ট এবং আরও অপটিমাইজড রোবার্টা মডেলগুলো হলো এই ঘরানার সবচেয়ে সফল উদাহরণ। তার মানে এই এনকোডার অনলি মডেলটি আর সেই একরোখা লেখক বা অদ্ভুত গোয়েন্দা নয়, একে বরং একজন তুখোড় বাস্তবসম্মত গোয়েন্দার সাথে তুলনা করা যায়। ঠিক। কিভাবে? ধরুন একজন গোয়েন্দা একটি ক্রাইম সিনে ঝুঁকেছেন। তিনি কিন্তু দরজার কাছে পাওয়া প্রথম ক্লু দেখেই কোনো সিদ্ধান্তে আসেন না। তিনি পুরো রুমের চারদিকে তাকান, মেঝেতে পড়ে থাকা গ্লাস দেখেন, জানালার ভাঙা কাঁচ দেখেন। সব একসাথে মিলিয়ে দেখেন। ঠিক। কোন প্রমাণটির সাথে কোন প্রমাণের সম্পর্ক বেশি সেটি গভীরভাবে বিশ্লেষণ করেন এবং তারপর পুরো ঘটনার একটি অর্থ বের করার চেষ্টা করেন। এনকোডার অনলি মডেলগুলো ঠিক এভাবেই পুরো ডকুমেন্টের প্রতিটি শব্দের সাথে অন্য প্রতিটি শব্দের সম্পর্ক একসাথে বিশ্লেষণ করে। আর সে কারণেই বিশাল ডেটাবেস থেকে সঠিক তথ্য খুঁজে বের করা বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে এরা অপ্রতিদ্বন্দ্বী। এই বিশ্লেষণ ক্ষমতার কারণে সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ কোনো লেখা পজিটিভ না নেগেটিভ, তা বোঝার ক্ষেত্রেও এরা এত সফল। কিন্তু এর কি কোনো সীমাবদ্ধতা নেই? অবশ্যই আছে। এই তুখোর গোয়েন্দারও একটি বিশাল প্রায়োগিক সীমাবদ্ধতা আছে। এই দ্বিমুখী বিশ্লেষণ বা প্রতিটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক মাপার কাজটা কম্পিউটেশনালি অত্যন্ত ভারী। আচ্ছা, মানে প্রচুর শক্তি লাগে? হ্যাঁ, ইনপুট টেক্সট বা ডকুমেন্টের সাইজ যত বড় হয়, এই গাণিতিক হিসাবের পরিমাণ জ্যামিতিক হারে বা কোয়াড্রেটিক্যালি বাড়তে থাকে। একটি 10 পৃষ্ঠার ডকুমেন্ট প্রসেস করতে যে পরিমাণ কম্পিউট পাওয়ার প্রয়োজন হয়, 20 পৃষ্ঠার ডকুমেন্টের জন্য তার চেয়ে বহুগুণ বেশি শক্তির দরকার হয়। খরচ এবং সময়ের দিক থেকে এটি একটি বড় বাধা। আর আগে যেমন বললাম, এরা ভালো বিশ্লেষক হলেও নতুন গল্প বা টেক্সট তৈরি করতে পারে না। দাঁড়ান, তার মানে আমাদের কাছে এমন একদল মডেল আছে যারা খুব ভালো লেখে কিন্তু কনটেক্সট বোঝে না, আবার আরেক দল আছে যারা কনটেক্সট খুব ভালো বোঝে কিন্তু লিখতে পারে না। এটা তো একটা অসম্পূর্ণ ব্যবস্থা। তাহলে কি এমন কোনো আর্কিটেকচার নেই যা এই দুয়ের সমন্বয় ঘটাতে পারে? সোর্স মেটেরিয়ালগুলো বলছে ঠিক এই সমন্বয়ের কাজটি করে এনকোডার ডিকোডার বা সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল। নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে দুটো অংশই আছে। আচ্ছা। প্রথম অংশ অর্থাৎ এনকোডার পুরো ইনপুটকে পড়ে তার একটি গাণিতিক ও ধারণাগত রূপ বা রিপ্রেজেন্টেশন তৈরি করে। এরপর ডিকোডার অংশটি সেই ধারণাগত রূপটি ব্যবহার করে নতুন আউটপুট তৈরি করে। গুগলের T5 বা ফেসবুকের বার্ট মডেলগুলো এভাবেই কাজ করে। অনুবাদ বা কোনো বড় আর্টিকেলের সারাংশ তৈরির মতো কাজের জন্য এরা সেরা। আচ্ছা, অনুবাদের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা খুব সহজেই বোঝা যায়। একটি স্প্যানিশ বাক্যকে ইংরেজিতে অনুবাদ করতে হলে তো আগে পুরো স্প্যানিশ বাক্যটির মর্মার্থ বুঝতে হবে, যেটা এনকোডার করছে। একদম ঠিক। তারপর সেই অর্থ ধরে ইংরেজিতে নতুন বাক্য তৈরি করতে হবে, যেটা ডিকোডার করছে। মাল্টিলিঙ্গুয়াল কাজের জন্য যেমন MT5 বা XLMR মডেল আছে। কিন্তু দুটো বিশাল সিস্টেম একসাথে চালানোর মানে তো হলো মডেলটি অত্যন্ত ধীরগতির হয়ে যাবে, তাই না? হ্যাঁ, সেটাই। মানে বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস বা সব দিক থেকে সেরা হতে গিয়ে এটি তো রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য একটা দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারে। কোডার দিয়ে তৈরি, তাদের তুলনায় এই এনকোডার ডিকোডার মডেলগুলো ইনফারেন্সের সময় বেশ ধীর গতির হয়। এছাড়া এদের ট্রেনিং করানোও বেশ জটিল। জটিল কেন? এদের জন্য পেয়ার ডেটা বা জোড়া তথ্যের প্রয়োজন হয়। যেমন অনুবাদের ক্ষেত্রে একটি বাক্যের স্প্যানিশ এবং ইংরেজি রূপ একসাথে দিয়ে এদের শেখাতে হয়, যাকে সুপারভাইজ লার্নিং বলে। এই ধরনের উচ্চ মানের জোড়া ডেটা সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং ব্যয়বহুল। আর্কিটেকচার বা মস্তিষ্কের গঠন নিয়ে তো বেশ একটা পরিষ্কার ধারণা পাওয়া গেল। কিন্তু মস্তিষ্কের গঠন থাকলেই তো হবে না, সেটাকে তো শেখাতে হবে।
আমাদের সোর্সগুলো দেখাচ্ছে যে কিভাবে এই মডেলগুলোকে ট্রেনিং দেওয়া হয় তার উপর ভিত্তি করেও এদের একটা বড় শ্রেণীবিভাগ রয়েছে। হ্যাঁ, আর্কিটেকচার যদি হার্ডওয়্যার হয় তবে ট্রেনিং হলো তার সফটওয়্যার বা অভিজ্ঞতা। ট্রেনিংয়ের দিক থেকে মডেলগুলোকে প্রধানত দুটি ধাপে বা ভাগে বিবেচনা করা যায়। প্রথমটি হলো ফাউন্ডেশন বা জেনারেল পারপাস মডেল। এগুলো হলো আক্ষরিক অর্থে জ্যাক অফ অল ট্রেডস বা সবজান্তা। আচ্ছা। এদেরকে মূলত ইন্টারনেটের বিশাল প্রায় অসীম ডেটাসেটের উপর ছেড়ে দেওয়া হয়। মাসের পর মাস ধরে বিশাল সুপারকম্পিউটারে এরা ভাষার প্যাটার্ন শেখে। এই প্রি ট্রেনিংয়ের কারণে এরা জিরো শট বা ফিউ শট টাস্কেই দুর্দান্ত কাজ করতে পারে। এই জিরো শট বিষয়টা একটু খোলাসা করা দরকার শ্রোতাদের জন্য। জিরো শট মানে হল মডেলটিকে আগে থেকে নির্দিষ্ট কোনো কাজের উদাহরণ না দিলেও সে কাজটা করতে পারে। একদম। যেমন গুগলের ৫৪০ বিলিয়ন প্যারামিটারের পাম-2 মডেলটিকে হয়তো কখনো আলাদাভাবে ফ্রেঞ্চ কবিতা লিখতে শেখানো হয়নি, কিন্তু তাকে নির্দেশ দিলেই সে তার ওই বিশাল সাধারণ জ্ঞান ব্যবহার করে একটা ফ্রেঞ্চ কবিতা লিখে ফেলতে পারে। আবার XAI এর গ্রোক 4.1 রিয়েল টাইম টুলস ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য বের করে আনতে পারে। হ্যাঁ, এগুলো এক একটা বিশাল জ্ঞান ভাণ্ডার। কিন্তু আমার একটা খটকা লাগছে, ফাউন্ডেশন মডেলগুলো যদি এতই স্মার্ট হয়, সব কাজই যদি জিরো শট বা ফিউ শটে করে ফেলতে পারে, তবে শুধু শুধু এদেরকে আবার ফাইন টিউন করার জন্য, মানে স্পেশালাইজড মডেল তৈরি করার জন্য এত সময়, মিলিয়ন মিলিয়ন ডলার আর কম্পিউট পাওয়ার ব্যয়ের কি দরকার? হ্যাঁ, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ফাউন্ডেশন মডেলগুলো সব বিষয়েই একটু আটু জানে ঠিকই, কিন্তু এরা কোনো নির্দিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ নয়। বিষয়টিকে এভাবে চিন্তা করা যায়, ফাউন্ডেশন মডেল হলো এমন একজন শিক্ষার্থী যে সবেমাত্র ১২ বছরের স্কুল জীবন শেষ করেছে। ওকে। তার সাধারণ জ্ঞান অসাধারণ। সে ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য সবকিছু নিয়েই কথা বলতে পারে। কিন্তু কোনো জটিল ফাইন্যান্সিয়াল অডিট করার দায়িত্ব কি তাকে দেওয়া যাবে? অথবা কোনো রোগীর MRI স্ক্যান দেখে রোগ নির্ণয় করতে বলা যাবে? নিশ্চয়ই না। সেই সূক্ষ্ম এবং ক্রিটিক্যাল কাজগুলোর জন্য তাকে নির্দিষ্ট বিষয়ে স্পেশালাইজড হতে হবে। ফাউন্ডেশন মডেলগুলো অনেক সময় সূক্ষ্ম ডোমেইন স্পেসিফিক কাজে ভুল করে বসে বা হ্যালুসিনেট করে। ঠিক এখানেই ফাইন টিউনড বা স্পেশালাইজড মডেলের প্রয়োজন পড়ে। দারুণ একটি পয়েন্ট। মানে ওই শিক্ষার্থীকে এবার মেডিকেল কলেজে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে পাঠিয়ে শুধু সেই বিষয়ের ওপর ডেটা দিয়ে শিক্ষিত করতে হবে। আমাদের সোর্স মেটেরিয়ালেও এমন কিছু উদাহরণ আছে। হ্যাঁ, যেমন যেমন ফাইন্যান্স জগতের জন্য তৈরি করা হয়েছে ব্লুমবার্গ জিপিটি, যা শুধু অর্থনৈতিক ডেটার ওপর ফাইন টিউন করা। আবার শুধু কোড লেখা বা বাগ ঠিক করার জন্য মেটা তৈরি করেছে কোড LLMA, বা ওপেনএআই করেছে কোডেক্স। নির্দিষ্ট খাতে এই মডেলগুলো ফাউন্ডেশন মডেলের চেয়েও অনেক বেশি নির্ভুল। নির্ভুল ঠিকই, কিন্তু স্পেশালাইজড মডেল তৈরির একটা অন্ধকার দিকও আছে। অন্ধকার দিক সেটা কি? যখন কোনো মডেলকে একটি নির্দিষ্ট বিষয়ে খুব বেশি ট্রেন করা হয়, তখন ওভারফিটিং নামের একটি সমস্যার সৃষ্টি হয়। এর মানে হলো মডেলটি ওই নির্দিষ্ট ডেটার ওপর এত বেশি নির্ভরশীল হয়ে পড়ে যে তার সাধারণ জ্ঞান লোপ পেতে থাকে। ও আচ্ছা। সেই হার্টের ডাক্তারের মতো, যিনি হৃদরোগ বিষয়ে বিশ্বের সেরা বিশেষজ্ঞ হতে গিয়ে সাধারণ জ্বরের ওষুধ কি হতে পারে সেটাই হয়তো ভুলে গেছেন। ওভারফিট হয়ে যাওয়া মডেলকে তার নির্দিষ্ট ডোমেনের বাইরের কিছু জিজ্ঞেস করলে সে পুরোপুরি বিভ্রান্ত হয়ে যায়। তাছাড়া এই ফাইন টিউনিংয়ের জন্য যে ডোমেইন স্পেসিফিক উচ্চমানের ডেটা প্রয়োজন, তা জোগাড় করা ফাউন্ডেশন মডেলের ডেটা জোগাড় করার চেয়েও অনেক বেশি কঠিন। এই ওভারফিটিংয়ের বিষয়টা আসলেই চিন্তার। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে মডেলগুলোর পড়া, শেখা আর টেক্সট বিশ্লেষণ করা নিয়ে কথা বলছি, কিন্তু একটা এআইকে যদি আমরা সত্যিকারের বুদ্ধিমান বলতে চাই, তবে শুধু টেক্সট দিয়ে তো হবে না। মানুষের মতো চারপাশের পৃথিবীটাকে তো তার বুঝতে হবে, আর এখান থেকেই আসে মডালিটির আলোচনা। ঠিক বলেছেন। LLM এর বিবর্তনের সবচেয়ে বড় ধাপটি হলো এই মডালিটি। শুরুর দিকের এবং এখনও অনেক জনপ্রিয় মডেল হলো ইউনি মডেল বা টেক্সট অনলি মডেল। এরা শুধু ভাষা বা টেক্সটের ওপর ফোকাস করে। মিস্ট্রাল AI এর মিস্ট্রাল লার্জ 3 এর একটি চমৎকার উদাহরণ। আচ্ছা। শুধু টেক্সট নিয়ে কাজ করায় এদের আর্কিটেকচারাল জটিলতা তুলনামূলক কম থাকে এবং এরা টেক্সট প্রসেসিংয়ে অবিশ্বাস্য রকম দ্রুত হয়। কিন্তু এদের জগৎটা কেবল অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ। এরা সরাসরি কোনো ছবি দেখতে পারে না বা অডিও প্রসেস করতে পারে না। এখানেই বিষয়টি সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ সোর্সগুলো বলছে যে আমরা এখন পুরোদমে মাল্টি মডেলের যুগে প্রবেশ করেছি।
এই মডেলগুলো শুধু টেক্সটের ওপর নির্ভরশীল নয়, এরা একই সাথে ছবি, ভিডিও এবং অডিও প্রসেস করতে পারে। হ্যাঁ, যেমন গুগলের জেমিনি 2.0 বা ওপেনএআই এর GPT-4V। একদম। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের জন্য এগুলো গেম চেঞ্জার। ধরুন, কারোর হয়তো গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, সে ইঞ্জিনের একটা ছবি তুলে বা ভিডিও করে মডেলটিকে জিজ্ঞাসা করল সমস্যা কোথায়, এবং মডেলটি সেই ভিজুয়াল ডেটা প্রসেস করে ম্যানুয়াল পড়ে টেক্সটের সমাধান বলে দিল। কিন্তু একটা টেক্সট মডেলকে চোখ আর কান দেওয়াটা তো নিশ্চয়ই প্রযুক্তিগতভাবে বিশাল এক চ্যালেঞ্জ। এটি প্রকৌশল জগতের অন্যতম বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মূল নাম হল অ্যালাইনমেন্ট। মাল্টিমডেল মডেলকে শুধু ছবি দেখতে পারলেই হয় না, সে ছবির ভেতরের বস্তুগুলোর সাথে টেক্সটের সম্পর্ক স্থাপন করতে হয়। ব্যাপারটা একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, মডেলটিকে গাণিতিকভাবে বোঝাতে হয় যে কুকুর লেখা টেক্সট টোকেনগুলোর যে সেম্যান্টিক অর্থ, একটি লোমশ 4 পেয়ে প্রাণীর পিক্সেল ডেটার ওর ঠিক একই অর্থ। বিভিন্ন মাধ্যমের ডেটা, মানে অডিও ফ্রিকোয়েন্সি, ছবির পিক্সেল এবং টেক্সট টোকেন, এগুলোর মধ্যে এই সেম্যান্টিক সম্পর্ক তৈরি করতে প্রচুর পরিমাণে মাল্টিমডেল ট্রেনিং ডেটা লাগে, যা প্রসেস করার জন্য কল্পনাতীত কম্পিউট পাওয়ার প্রয়োজন। কম্পিউট পাওয়ারের কথায় মনে পড়ল, মাল্টিমডেল ক্ষমতা, বিলিয়ন বিলিয়ন ডেটা সেট, ট্রিলিয়ন ট্রিলিয়ন টোকেন, এসব কিছু প্রসেস করতে গিয়ে মডেলগুলোর আকার তো দানবাকৃতির হয়ে যাচ্ছে। সোর্স মেটেরিয়ালগুলো মডেলের ফিজিক্স বা সাইজ নিয়ে খুব ইন্টারেস্টিং কিছু ডেটা দিয়েছে। এত বড় মডেলগুলো তো আর সাধারণ কোনো ল্যাপটপ বা সার্ভারে চলবে না। না, মোটেও না। মডেলের আকারের কথা বলতে গেলে সবার আগে আসে ম্যাসিভ স্কেল মডেলের কথা। এগুলোতে 100 বিলিয়নের বেশি, অনেক ক্ষেত্রে ট্রিলিয়ন প্যারামিটার থাকে। এই প্যারামিটারগুলোকে খুব সহজ করে মানুষের মস্তিষ্কের নিউরাল কানেকশন বা স্নায়বিক সংযোগের সাথে তুলনা করা যেতে পারে। আচ্ছা। অথবা ভাবুন একটি বিশাল সাউন্ড মিক্সিং বোর্ডের কথা, যেখানে বিলিয়ন বিলিয়ন ছোট ছোট ডায়াল বা নব আছে। এই নবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মডেলটির ডেটার ভেতরে সূক্ষ্ম প্যাটার্নগুলো ধরে। ডিপসিক R1 বা মেটার LLAMA65B হল এর উদাহরণ। এই মডেলগুলোর রিজনিং বা যুক্তি দেওয়ার ক্ষমতা একদম ফ্রন্টিয়ার লেভেলের, যা মানুষের চিন্তাশক্তির খুব কাছাকাছি চলে গেছে। কিন্তু এই ফ্রন্টিয়ার লেভেলের একটা বিশাল মূল্যও আছে, তাই না? এই দানবাকৃতির মডেলগুলোর মেমোরি এবং ইনফারেন্স খরচ, মানে একটি উত্তর জেনারেট করার খরচ, আকাশ ছোঁয়া। এগুলো চালানোর জন্য যে পরিমাণ ক্লাউড সার্ভার এবং স্পেশালাইজড জিপিইউ দরকার, তা সাধারণ কোনো ডিভাইসে বা এজ ডিভাইসে পাওয়া অসম্ভব। একদম ঠিক। এর সাথে যুক্ত হয় অ্যাক্সেসিবিলিটির প্রশ্ন। ক্লড বা মিস্ট্রালের মতো মডেলগুলোর মধ্যে কোনটি প্রোপ্রাইটরি, অর্থাৎ কোম্পানি নিজস্ব সার্ভারে চলে এবং টাকা দিয়ে ব্যবহার করতে হয়, আর কোনটি ওপেন সোর্স, যার আর্কিটেকচার সবার জন্য উন্মুক্ত, তার উপর ভিত্তি করে নির্ধারিত হয় বিশ্বের কত মানুষ এই ফ্রন্টিয়ার এআই এর সুফল পাবে। হ্যাঁ, আর এই বিশাল খরচ এবং হার্ডওয়্যার নির্ভরতার কারণেই এখন স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বা SLM এর দিকে শিল্পের নজর ঘুরেছে। এগুলোতে সাধারণত 10 বিলিয়নের কম প্যারামিটার থাকে। মাইক্রোসফটের Phi 3 এই ক্যাটাগরির একটি দুর্দান্ত উদাহরণ। আচ্ছা, এর সুবিধাগুলো কি কি? প্যারামিটার কম থাকায় এগুলো আকারে খুব ছোট হয়, অত্যন্ত দ্রুত কাজ করে এবং বিদ্যুৎ খরচও অনেক কম হয়। তবে সবচেয়ে বড় সুবিধাটি হলো প্রাইভেসি। ইন্টারনেট কানেকশন ছাড়াই এই মডেলগুলো সাধারণ অফলাইন ডিভাইসে চালানো যায়, ফলে ব্যবহারকারীর ডেটা কখনো ক্লাউডে যায় না। ছোট মডেলগুলো হয়তো রকেট সায়েন্সের জটিল ইকুয়েশন সলভ করতে পারবে না, কিন্তু আমাদের দৈনন্দিন কাজ, যেমন ইমেল সামারাইজ করা বা অফলাইন অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য এরা অসাধারণ। কিন্তু মানুষের তো সবসময় আরও বেশি কিছু চাই। এমন কোনো আর্কিটেকচার কি নেই যা এই বড় মডেলের বুদ্ধিমত্তা এবং ছোট মডেলের দ্রুতগতি, এই দুয়ের সুবিধা একসাথে দিতে পারে? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব ইঞ্জিনিয়ারিং সবসময় এই ধরনের সমস্যার একটি মধ্যপন্থা খুঁজে বের করার চেষ্টা করে। LLM এর ক্ষেত্রে এই চমৎকার মধ্যপন্থাটি হল মিক্সচার অফ এক্সপার্টস বা MOE আর্কিটেকচার। মিস্ট্রালের তৈরি মিক্সট্রাল 8X22B হল এর একটি দারুণ উদাহরণ। এর কৌশলটা কি? এই মডেলগুলোর কৌশলটি খুব অভিনব।
এদের মোট আকার বিশাল হলেও ইনফারেন্সের সময় এরা পুরো মডেলটিকে একসাথে ব্যবহার করে না, বরং ইনপুটের ধরনের উপর ভিত্তি করে শুধু প্রয়োজনীয় অংশ বা নির্দিষ্ট কিছু এক্সপার্ট সাবনেটওয়ার্কটিকে অ্যাক্টিভেট করে। আমি বুঝতে পেরেছি। আমি এই মিক্সচার অফ এক্সপার্টস আর্কিটেকচারটিকে একটি বিশাল মাল্টি স্পেশালিটি হাসপাতালের সাথে তুলনা করতে পারি। সেটা কিভাবে? ধরুন, কোনো রোগী বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চয়ই ডার্মাটোলজিস্ট, অর্থোপেডিক বা চোখের ডাক্তার সহ পুরো হাসপাতালের সব ডাক্তারকে ওই রোগীর কাছে পাঠাবে না। হাসপাতালের রিসেপশনিস্ট রোগীর লক্ষণ শুনে কেবল কার্ডিওলজিস্ট বা হার্টের ডাক্তারকেই ডাকবেন। এমওআই মডেলগুলো ঠিক এই কাজটিই করে। ইনপুট এলে মডেলের ভেতরের একটি রাউটার সিদ্ধান্ত নেয় কোন এক্সপার্ট সাবনেটওয়ার্ক এই কাজটি সবচেয়ে ভালো করতে পারবে। হ্যাঁ, চমৎকার বলেছেন। ফলে পুরো মডেলের শক্তি খরচ না হয়ে শুধু ওই নির্দিষ্ট এক্সপার্ট কাজ করে। এতে প্রচুর শক্তি ও সময় বাঁচে। মাল্টি স্পেশালিটি হাসপাতালের এই উদাহরণটি একদম নিখুঁতভাবে এমওআইয়ের মেকানিজমটি তুলে ধরেছে। তবে এই আর্কিটেকচারের সবচেয়ে বড় দুর্বলতাটি ওই রাউটার বা রিসেপশনিস্টের মধ্যেই লুকিয়ে আছে। কেন? রাউটারের সমস্যা কি? রাউটারটিকে মিলিসেকেন্ডের ভগ্নাংশ